নমস্কার, শুভ সকাল। আরেকবার আমি ডাক্তার পার্থসারথী আইন আপনাদের সামনে হাজির হলাম আবারও আমার ছোট্ট একটি এপিসোড নিয়ে। বলা বাহুল্য সেই আগের এপিসোডগুলিরই অনুসরণ ক্রমে ইনসুলিন রেজিস্ট্যান্স নিয়ে আমরা অনেক কথা বলেছি। আগের 3-4টে এপিসোডে আপনারা যারা দেখেছেন তারা জানেন, যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন বোঝার জন্য। একটু দীর্ঘায়িত, একটু বড়, কিন্তু অনেক কার্যকরী। ইনসুলিন রেজিস্ট্যান্স ও প্রোটিন ও ফ্যাটযুক্ত খাবার নিয়ে আমাদের মধ্যে কিছু বিভ্রান্তি আছে, সেই নিয়ে আমি ডাক্তার পার্থসারথী আইন আপনাদের সামনে আবারও ছোট্ট করে হাজির হলাম সেই বিভ্রান্তিগুলো বা ভুলভ্রান্তিগুলো, ভুল ধারণাগুলো কাটানোর জন্য। আমি অনেক রোগীদের কাছে দেখতে দেখতে সাম্প্রতিককালে গত 3-4-5 মাস ধরে দেখছি তাদের মধ্যে ভয় ভীতি আছে, ধীরে ধীরে কাটছে। এবং অনেক শিক্ষিত মানুষ, এমন ডাক্তার সম্প্রদায়, তারাও নানান ব্যঙ্গ বিদ্রূপের মধ্যে দিয়ে আমাকে জানিয়ে দিয়েছেন যে তাদেরও কতটা অন্ধকার, তাদেরও কতটা অভাব আছে জানার। তাদের সঙ্গে দীর্ঘায়িত আলোচনা করে আমি যে বিষয়গুলো বুঝেছি সেগুলো আপনাদের সামনে তুলে এনেছি। ইনসুলিনের একটা বিশেষ ভূমিকা আমি আগে ছোট করে বলে নেব, যে কেন আমাদের শরীরে এই ফ্যাট জমানোতে বা ওজন বাড়ানোতে ইনসুলিনের বিশেষ ভূমিকা থাকে। দেখুন, এক বিজ্ঞানী প্রফেসর বেন বিকম্যান বায়োমেটাবলিক্স নিয়ে রিসার্চ করছেন। তিনি ক্যানাডিয়ান বিজ্ঞানী। তার বিজ্ঞানের গবেষণার একটি উদাহরণ আমি ছবি সহকারে তুলে ধরেছি। ধরুন, একটি পেট্রি ডিশ বা কাঁচের পাত্রে কিছু ফ্যাট সেল উনি নিয়েছিলেন, বা ফ্যাট কোষ, চর্বি কোষ দেখতে পাচ্ছেন হলুদ রঙের সেই চর্বি কোষগুলো। তা সেই চর্বি কোষগুলো নিয়ে উনি দেখাচ্ছেন যে সেগুলোকে যখন খাবার দাবার সহ উপযুক্ত পরিবেশ দেওয়া হয়েছে দিনের পর দিন, তারা কিন্তু কোনো রকম বাড় বৃদ্ধি ঘটায়নি কোষগুলোর সাইজে বা কোষগুলোর আয়তনে। কিন্তু যখনই এদের মধ্যে ইনসুলিন যোগ করা হলো, তখনই সেই কালচার মিডিয়ামে ইনসুলিন যোগ করার সঙ্গে সঙ্গে ফ্যাটের কোষগুলো কিন্তু বহু পরিমাণে বাড়তে থাকলো। তার মানে আমাদের শরীরে ইনসুলিন একটি বিশেষ ভূমিকা নেয়। প্রত্যেকটি কোষ, বিশেষ করে ফ্যাট কোষকে বলে যে তুমি বাড়ো। যখনই অতিরিক্ত এনার্জি এসে যাবে, মানে অতিরিক্ত খাবার দাবার আপনি শরীরে ঢুকিয়ে ফেলবেন, যা আপনার প্রতিদিন দরকার তার থেকে বেশি, তখনই ইনসুলিন সিগন্যাল দেবে যে একে খরচ না করে চর্বিতে পরিণত করো। তার মানে হাইপার ইনসুলিনেমিয়া বা রক্তে বেশি ইনসুলিন বা ইনসুলিন রেজিস্ট্যান্স যখন হবে, তখন আপনার ওজন বাড়তে থাকবে। ওজন বিশেষ করে চর্বি হিসেবে বাড়বে, পেশি কিন্তু বাড়বে না। পেশি কিন্তু খুব একটা কথা শুনবে না, যতটা না চর্বি কোষ শুনবে। এটা একটা মূল দিক, যেটা আপনাদের জানিয়ে রাখলাম। ফলে ইনসুলিন না হলে, যত আপনি ইনসুলিন কমাবেন তত আপনার চর্বি সিগন্যাল পাবে না যে আমাকে বাড়তে হবে, ফলে সে বাড়বে না। কিন্তু আপনার বাকি অংশগুলো, বাকি শারীরবৃত্তীয় কাজগুলো ঠিক হবে। ফাস্টিং ইনসুলিন লেভেল নিয়ে আমাদের কিছু কথা ছিল, যে খালি পেটে ইনসুলিনের লেভেল আপনার কত রাখা উচিত। রিপোর্টে এক এক রকম থাকে, হয়তো দেখবেন লেখা আছে 6 বা 5 থেকে 32, 29 অবধি নর্মাল। না, তা নয়। আসলে লেস দ্যান 6 বা 6 অবধি, যদি 6 অবধি হন তাহলেই আপনি নর্মাল। অতি সহজেই ভালো ল্যাবরেটরি থেকে করিয়ে দেখবেন যে আপনার যদি 7 থেকে 17-র মধ্যে থাকে, তাহলে আপনি মোটামুটি ইনসুলিন রেজিস্ট্যান্ট বা রোগগ্রস্ত ধরে নিতে পারেন, রিস্কি, বিপদসীমায়। আর 18-র ওপরে যদি চলে যায় তাহলে তো কথাই নেই, আপনার ভয়ঙ্কর ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, নানান রোগ, হার্ট অ্যাটাক ইত্যাদি প্রভৃতি ধরার সম্ভাবনা। তাহলে 6-এর ওপরে যাবেন না, 6-এর ওপরে গেলে সতর্ক হবেন, এটা মূল কথা। ফাস্টিং, খালি পেটে ইনসুলিন লেভেল করিয়ে নেবেন। এবার আসুন যে বিভ্রান্তিগুলো আমাদের আছে, যে কোলেস্টেরল এবং ইনসুলিনের সম্পর্ক। ইনসুলিন রেজিস্ট্যান্স হলে ডিসলিপিডেমিয়া বা কোলেস্টেরলের রোগ হয়, এটা আমরা সবাই জানি। তা সেই কোলেস্টেরল রোগের মধ্যে একটি রিপোর্টকে কোনো ডাক্তারের কাছে যেতে হবে না। আমি বারবার বলেছি, আগের এপিসোডেও বলেছিলাম কোলেস্টেরল নিয়ে, যে আপনি দেখুন, আবারও বলছি সে কারণে এটা গুরুত্বপূর্ণ, সবাই আঁতকে ওঠেন। যে খাবার দাবার খেলে কোলেস্টেরল বেড়ে যাবে, যেগুলো আমি বলি সাধারণত হাই ফ্যাট, লো কার্বোহাইড্রেট ডায়েট। তা আমি কী করে হবে ডাক্তারবাবু, বাকি ডাক্তাররা তো বলেন না, আপনি কেন বলেন? এইসবের উত্তর দিতে দিতে আমি ক্লান্ত। আরেকবার করে তাই আপনাদেরই বুঝিয়ে দিয়ে আপনারাই বিচারক হন। যে এই ল্যাবরেটরি রিপোর্টটা দেখতে পাচ্ছেন বাঁদিকে, এরকমই একটি রিপোর্ট হয় আপনার কোলেস্টেরলের, তাই তো? তাহলে সেই কোলেস্টেরলের রিপোর্টে আপনি কি পান? টোটাল কোলেস্টেরল বলে একটি অংশ লেখা থাকে। এখানে 180 আছে, আপনার হয়তো 200, 250 বা 300 যেতে পারে। ডাক্তারবাবুরা আঁতকে ওঠেন, শুরু করে দেন অ্যাটোরভাস্টেটিন বা স্ট্যাটিন গ্রুপের নানা ওষুধ। কোনো রকম প্রয়োজন নেই এটির দিকে তাকানোর, কোনো রকম প্রয়োজন নেই এটির দিকে তাকানোর। তাহলে কি করব?
তাহলে আমি তাকাবো এই ট্রাইগ্লিসারাইড এবং এইচডিএলটা আমি সবুজ রঙে দাগ দিয়েছি, দেখতে পাচ্ছেন। এইচডিএলটা হচ্ছে মোটামুটি ভালো কোলেস্ট্রল বলা যায় এবং ট্রাইগ্লিসারাইডটা হচ্ছে খারাপ। তাহলে ট্রাইগ্লিসারাইড যদি খারাপ হয়, সেই খারাপ কোলেস্ট্রলকে আমি কতটা রেশিওয়ে রাখবো সেটা আমাকে মূল উপজীব্য হিসেবে দাঁড়াবে। তার মানে ট্রাইগ্লিসারাইড এবং এই 172 এবং ভালো কোলেস্ট্রল এখানে 55, এই দুটোর অনুপাত দেখুন ওরা করে দিয়েছে নিচে। ট্রাইগ্লিসারাইড ডিভাইডেড বাই এইচডিএল কে ভাগ করেছে এইচডিএল দিয়ে, তাতে রেশিও এসছে 3.13। আমি বারবারকে বলি এই দিকটায় সবাই তাকান, কোন রিপোর্টের কোনো দিকে তাকাবেন না, এইখানটা তাকান। এইখানটা তাকালেই আপনি বুঝতে পারবেন যে আপনার রেশিওটা 2.1, 2.1-এর ওপরে কি না। যদি 2.1-এর ওপরে হয়, 2.2, 3, 4, 5 বা 3, 4, 5, 6, 7 অবধি হয়ে গেল, ভয়ঙ্কর খারাপ অবস্থা আপনার, জেনে রাখুন। তার মানে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স আছেই, ঘুরিয়ে ইনসুলিন টেস্ট না করেও প্রমাণ হয়ে যাবে যে এইটা যদি ক্রমশ বাড়তে বাড়তে 6, 7, 8, 9 এরকম 5, 6 হয়, 2.1-এর ওপরে হয়, তাহলে ইউ আর ইন এ রিস্কি জোন, আর কোনো কথা হবে না। তাহলে এইবারে যদি আপনার টোটাল কোলেস্ট্রল এখানে 350, 400 দেখায়, তাহলে তো আরও খারাপ। যদি আপনার টোটাল কোলেস্ট্রল এখানে 350 অথচ এখানে অনুপাতটা 2.0, তাহলে ট্রাইগ্লিসারাইড এইচডিএলের অনুপাত যদি 2.0 আর আপনার টোটাল কোলেস্ট্রল 350, তাহলে আমরা কি ধরবো? সেটাই আমি বলতে চাইছিলাম যে যদি আপনার রিপোর্ট এখানে টোটাল কোলেস্ট্রল আসে 300 বা 350, ডাক্তারবাবু আঁতকে উঠবেন, অথচ টিজিএইচডিএল আসছে 2.0 ভাগ করলে, তাহলে কিন্তু আপনি যথেষ্ট ভালো আছেন, কোনো চিন্তার কারণ নেই। সুতরাং এইটার দিকে তাকাতে হবে না, তাকাবেন এইটার দিকে। বোঝা গেল বিষয়টা? তাহলে একটি কোলেস্ট্রল রিপোর্টের নমুনা জানুন, কোনটিতে আপনি গুরুত্ব দেবেন আর কোনটিতে গুরুত্ব দেবেন না। এই টিজিএইচডিএলের উপরে সবচেয়ে গুরুত্ব দেবেন, বাকি দিকে তাকাবেন না। এইচডিএল যত বেশি হবে 55, 60, 65 তত ভালো মোটামুটি ক্ষেত্রে, এটা জেনে নিলেন। বোঝা গেল? এবার আমরা একটা ছোট গল্প বলি খাবার দাবার নিয়ে, যেটা আমাদের মধ্যে ভুল ধারণা আছে। এই লোকটির নাম ভিলহালমুর স্টিফেনসন, উচ্চারণটা খুব কঠিন, আমিও হয়তো ঠিক করছি না, ভিলহালমুর স্টিফেনসন ও বলা যায়। ইনি একজন ক্যানাডিয়ান নাগরিক, এথনোলজিস্ট মানে নৃতত্ত্ববিদ বা মানুষের সোসাইটির বা সমাজের বিভিন্ন মানুষের মধ্যে সম্পর্ক নিয়ে উনি গবেষণা করতেন ক্যানাডায়। জন্ম হয়েছিল 1879 সালে, দেখতেই পাচ্ছেন। 1962 সালে উনি পরলোকগত হন, প্রায় 83 বছর বয়সে। তো উনি 2 বছর হারিয়ে গেছিলেন জাহাজ নিয়ে গবেষণা করতে গিয়ে তুন্দ্রা অঞ্চলে, গ্রিনল্যান্ড অঞ্চলে। খুঁজে পাওয়া যায়নি, আর 3-4 জন বিজ্ঞানীর সঙ্গে ছিল, কাউকেই জাহাজটা ভেঙে যায়, খুঁজে পাওয়া যায় না। দীর্ঘ 2-2.5 বছর বাদে উনি আবির্ভূত হন, ফিরে আসেন অন্য একটি জাহাজে, গ্রিনল্যান্ডের ইনুইটদের মধ্যে মানে এস্কিমোদের মধ্যে কাটিয়ে। তা আপনি দেখতে পাবেন যে আমি এখানে কিছু এস্কিমোদের খাবার দাবারের নমুনার ছবি দিয়েছি, যেগুলো উনিও খেয়েছেন। তার মানে এই শুকনো মাছ, এই শিল মাছের চর্বি, মাছের টুকরো, পোলার বিয়ারের মাংস, হ্যাঁ, কারণ গাছপালা কিছুই হয় না গ্রিনল্যান্ডে, এইসব টানা উনি মানে মাছ মাংস চর্বি এই খেয়ে দীর্ঘ 2 বছর উনি ওখানে দিন যাপন করেন। ফিরে আসেন 2-2.5 বছর পরে। ফিরে এসে হার্ভার্ড মেডিকেল কলেজের সামনে উনি তার গবেষণাপত্র প্রকাশ করেন যে আমি যদি এই খেয়ে বেঁচে থাকতে পারি এবং ওখানে দেখতে পারি ওখানকার লোকেদের মধ্যে যে ব্লাড স্যাম্পল নিয়ে যে তাদের ক্যান্সার, সুগার, আর্থ্রাইটিস এসব রোগ প্রায় নেই বললেই চলে, তাহলে কেন মাছ মাংস চর্বি খাওয়া বন্ধ করা হচ্ছে, উল্টো কথা কেন বলা হচ্ছে আমেরিকায়? তো হার্ভার্ড মেডিকেল কলেজ ওনার ওপরে গবেষণা করার সম্মতি চায় এবং উনি সেই সম্মতি দেন। আরও 2 বিজ্ঞানীর উপরেও সম্মতি দেওয়া হয়েছিল, টানা প্রায় 1-1.5 বছর, আমার ঠিক সময়টা মনে নেই, দীর্ঘ সময় রিপিটেডলি বারবার ওনার রক্তের স্যাম্পল নেওয়া হয়, কোলেস্টেরল, লিপিড প্রোফাইল, অমুক তমুক বিভিন্ন রকম টেস্ট করে দেখা হয় এবং ওনাকে কন্টিনিউয়াস 1.5-2 বছর মাছ মাংসের উপরে অন্য কিছু খেতে দেওয়া হয়নি, কার্বোহাইড্রেট, শর্করা, ভাত, রুটি এসব দেওয়া হয়নি, উপরে রাখা হয়। এবং তার 2 বছরের ফলে রিসার্চের ফলে হার্ভার্ড মেডিকেল কলেজ কোনো রকম গণ্ডগোল, কোনো রকম হার্ট অ্যাটাকের সম্ভাবনা খুঁজে পায়নি। কি অদ্ভুত বলুন তো? তাহলে গল্পটা থেকে আমাদের বলার লক্ষ্য হলো যে আমরা কি শিক্ষা নেব, যে মাছ মাংস চর্বি এসব কি আমাদের ক্ষতি করে?
আদৌ করে না। উল্টে আরেকটা কথা, যে মাছ মাংস খেলে আর তবু আমার কনস্টিপেশন হয়ে যায়। এটাও স্টিফেনসন দেখিয়েছেন গবেষণার 6-8 মাস পরে। ওনাকে পরীক্ষামূলকভাবে শুধুমাত্র লিন মিট মানে মাংসের চর্বিবিহীন অংশটুকু খেতে দেওয়া হয়েছিল। যখন খেতে দেওয়া হয়েছে সেই 7-8 দিন ধরে ওনার প্রচণ্ড কনস্টিপেশন হয়, কিন্তু যখন আবার চর্বিসহ মানে ওই চর্বি যে ফ্যাট লেগে থাকে মাংসে সেই সহ মাংস দেওয়া হয় তখন আবার সেরে যায়। সুতরাং মাংসে কনস্টিপেশন হয় না, এটা আমাদের সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্স, সাইকোলজিক্যাল বিভ্রান্তি বা মানসিক বিভ্রান্তি, যে বোধহয় মাংস খাচ্ছি তাই কনস্টিপেশন হচ্ছে, বোধহয় শাক খাচ্ছি তাই আমার ভালো পায়খানা হবে, এমনটা নয়। কারণ পশু প্রাণী থেকে শুরু করে লক্ষ লক্ষ বছর ধরে আমরা এই মাংসের উপরেই থাকতাম, মূলত আমাদের কোনো রকম কনস্টিপেশন হতো না, হয়ও না। শুধু মাংসটা যেন চর্বিবিহীন না হয়। চর্বি ভীষণ উপকারী এবং চর্বি ভীষণ টেস্টি, এবং চর্বি শরীরের পক্ষে এভরি কোয়ালিটি, বলাই আছে যে এভরি গুড কোয়ালিটি প্রোটিন কামস উইথ এ গুড অ্যামাউন্ট অফ ফ্যাট। কারণ ফ্যাট ছাড়া আপনি পেটের মধ্যে যে এনজাইমগুলো আছে সেগুলো সেই প্রোটিনটাকে হজম করাতে পারে না, এটা আমাদের বুঝে নিতে হবে। তাহলে দ্বিতীয় বিভ্রান্তি, যে মাংস খেলে কনস্টিপেশন হবে না, এবং চর্বিসহ মাংস খেলে আরও কনস্টিপেশন হবে না। এবং চর্বিযুক্ত মাংস আমি স্যাচুরেটেড ফ্যাট মানে সম্পৃক্ত ফ্যাট, স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড নয়, স্যাচুরেটেড ফ্যাট আমি যত খাবো তত আমার হার্ট অ্যাটাক থেকে প্রিভেনশন হবে। কি বলেন? এ আবার অদ্ভুত কথা, সব ডাক্তাররা তো বলেন না। ঠিক, তার মানে দেখতে পাচ্ছেন এখানে কতগুলো আমি খাবারের উদাহরণ তুলে ধরেছি। যেমন ডিম, মাল্টিপল ডিম, 3-4টে ডিম এক একবারে, ঘি, নারকেল তেল, বাদাম, প্লেন বাদাম, কাজু ফাজু সব খেতে হবে না, কারণ ওতে কার্বোহাইড্রেট একটু বেশি থাকে, খাসির মাংস, ঢেলা মাছ, ভোলা মাছ, এমনি মাছ, হ্যাঁ, কাতলা, রুই, চিকেন, তারপরে এটা হচ্ছে বৈরাগী মাছ বা মুক্তি মাছ বলে। স্যামনের পরেই এতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ভারতে এত বিপুল ভাণ্ডার ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমরা জানিও না। লোটে মাছ বা বম্বে ডাক, সার্ডিন মাছ, ছোলা ভাজা, কুমড়ো বীজ ভাজা স্ন্যাক্স হিসেবে, এই সমস্ত খাবারগুলো আমাদের ভীষণ ভীষণ দরকারি। যারা ইনসুলিন রেজিস্ট্যান্সে, ডায়াবেটিসে, আর্থ্রাইটিসে, হার্টের লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি ইত্যাদি প্রভৃতি, ব্লাড প্রেশার বেশি, এসবের ইউরিক অ্যাসিডে ভুগছেন, তাদের জন্য কার্বোহাইড্রেট বাদ দিয়ে এই সব খাবারগুলো ভরপেট খেতে হবে। খাবারের কোনো কমতি নেই, আমি আমার রোগীদেরও বলি, আপনাদেরও বলছি। যথেষ্ট খাবার আছে আপনার খাবার মতো, সুস্থ খাবার মতো, কিন্তু সেগুলো খুঁজে সুস্বাদুভাবে বানানোটা শিখতে হবে। তো হলুদ বা কারকিউমিন, আমি আগেও বলেছিলাম যে এই যে দেখতে পাচ্ছেন লাকাডং নামের বিশেষ মেঘালয়ান ওষুধ, এই হলুদ, যাতে কারকিউমিনের পরিমাণ সবচেয়ে বেশি আছে, যে এফেক্টিভ অংশটা হচ্ছে কারকিউমিন হলুদের, যেটাই উপকার করে। সুতরাং সেই কারকিউমিনটা আপনাকে, হলুদটা গোলমরিচ সহ, ঘি সহ রোজ দিনে 2বার করে তো অন্তত 3বার খেতে পারলে যথেষ্ট উপকার পাবেন সারা বছর খেতে থাকলে। এই লাকাডং কিভাবে পাবেন? লাকাডং অনলাইনে পাওয়া যায়। উত্তর ভারতে এখন এই লাকাডংয়ের চাষ হচ্ছে, মেঘালয়েও কম হচ্ছে, মেঘালয় শুরু হয়েছিল, মেঘালয় ব্র্যান্ড, মেঘালয়ের প্রজাতির হলুদ এটা। এবারে আপনি প্রশ্ন করবেন যে রোজ চর্বি, ঘি, ডিম, মাংস এসব খেলে প্রেশার, কোলেস্টেরল বেড়ে হার্ট অ্যাটাকে মরে যাবো তো? একদমই নয়, বরং আরও সুস্থ থাকবেন। স্টিফানসন প্রমাণ করেছেন, আরও বিজ্ঞানীরা গবেষণা করেছেন, শত শত গবেষণাপত্র আছে। হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমবে, ইনসুলিন রেজিস্ট্যান্সও কমবে, সুগার, আর্থ্রাইটিস এসব কমবে। আপনাকে কম করে আপনার সঠিক ওজনের সমান পরিমাণ গ্রামে প্রোটিন কিন্তু যেভাবেই হোক খেতে হবে প্রতিদিন। কোনো ওষুধই এই ঘাটতি মোকাবিলা করতে পারবে না, প্রোটিন ঘাটতি। তার মানে 95%ই আমি বলবো, যদিও হিসাব করে দেখিনি, আমার 90-এর ওপরেই হবে শতাংশটা বাঙালি, আমি নিজেও করতাম না, আমার ওজনের সমপরিমাণ প্রোটিন খেতাম না। এবার ওজনের সমপরিমাণ প্রোটিন মানে কি? আমার ওজন ধরুন 70 কিলো, তাহলে আমাকে 70 গুণ 1 গ্রাম প্রতি কিলো, তার মানে 70 গ্রাম প্রোটিন আমাকে রোজ খেতে হবে শরীরটাকে সুস্থ। এটা আমি কম করি কথাটার উপরে জোর দিচ্ছি আমি। বেশি করে খেলে তো আরও ভালো, কম, এর নিচে খাওয়া যাবে না। তাহলে আপনি দেখুন, আপনি হিসাব করে আপনি যা মাছ মাংস খান তাতে হয়তো 25 বা 30 গ্রাম হয়, আপনার ওজন হয়তো 60 কিলো, 63 কিলো, 50 কিলো, যাই হোক, তাহলে কোনো মতেই আপনি ধারে কাছে আসছেন না আপনার ডেলি প্রোটিন রিকোয়ারমেন্টের কাছাকাছি। তাহলে কীভাবে আপনার এনজাইম তৈরি হবে, কীভাবে আপনার হরমোন তৈরি হবে, কীভাবে আপনার ইমিউনোগ্লোবুলিন, যেগুলো আপনাকে ভাইরাস ব্যাকটেরিয়াল লড়াই থেকে বাঁচাবে, সেগুলো তৈরি হবে? কারণ এরা তো সব প্রোটিন। আমি এটা মানুষকে বুঝিয়ে পারছি না, ডাক্তারদেরও বোঝানো যাচ্ছে না। যত বয়স বাড়বে এই রোজ প্রোটিন খাবার পরিমাণও বাড়াতে হবে, হিসেব করে আপনার সার্কোপেনিয়া বা পেশি ক্ষয় আটকানোর জন্য, এটা বিজ্ঞান বলছে। তার মানে আপনার যে মাসেল শুকিয়ে যাচ্ছে 60 বছর 65 বছরের উপরের লোকেদের, যারা
বাড়িতে বসে থাকেন, খুব একটা কাজকর্ম করেন না, রিটায়ারমেন্ট হয়েছে, সেডেন্টারি লাইফস্টাইল, হ্যাঁ, তাদের তো প্রোটিন খেতেই হবে, কারণ প্রোটিন ক্ষয় হয়ে যাচ্ছে। যেটা আপনি শরীরের ব্যবহার করবেন না সেটা আপনার ক্ষয় হবে, এটা নিয়ম। তার মানে আপনি ব্রেন ব্যবহার করছেন না, চুপচাপ শুয়ে থাকছেন, আপনার ব্রেন ক্ষয় হচ্ছে, মানে ব্রেনের ফাংশন কমে যাচ্ছে। আপনি মাসেল ব্যবহার করছেন না, আপনার মাসেল শুকিয়ে যাচ্ছে। সুতরাং কিপ ইন সাম অ্যাক্টিভিটি, তাই সেটা ব্রেন অ্যাক্টিভিটি হোক ব্রেনের জন্য, আর মাসেলের জন্য বাগান করা, হাঁটা, দৌড়নো ইত্যাদি, সাইক্লিং, সুইমিং, যোগাভ্যাস, যাই হোক, এবং প্রতিদিন 1 থেকে 1.2 বা 1.4 গ্রাম প্রতি কিলো হিসেবে বয়সকালে প্রোটিন খেতে। আবার বয়স না হলে, যিনি ইনসুলিন রেজিস্ট্যান্সের রোগী, তাকে তো 1 গ্রাম পরিমাণ প্রতি কিলো পিছু খেতেই হবে। তবে এই 1 গ্রাম পরিমাণটা আমি জোগাড় করবো কীভাবে, তাই না? এটা একটা বড় কথা। দেখুন, এই যে স্যাচুরেটেড ফ্যাটস মানে ডিম, চর্বিসহ খাসির মাংসের টুকরো, ঘি, নারকেল তেল, মাখন, চিজ, এগুলো খেলে যে আমি হার্ট অ্যাটাকে মরে যাব, এগুলো খেলে যে আমার কোলেস্ট্রল বেড়ে যাবে, তার ভ্রান্ত ধারণার মূলে আঘাত করেছেন প্রফেসর ডেভিড ইভান্স। তিনি 101খানা বিশ্ববিখ্যাত সায়েন্টিফিক পেপার্স, কোলেস্ট্রল অ্যান্ড স্যাচুরেটেড ফ্যাট প্রিভেন্ট হার্ট ডিজিজ, এই বইটিতে লিপিবদ্ধ করেছেন, একসঙ্গে জোগাড় করেছেন। 101টা সায়েন্টিফিক রিসার্চ গবেষণাপত্র, ভাবতে পারেন। তার মানে 101টা গবেষণাপত্র বলছে যে আপনি যত এগুলো বেশি খাবেন, আমি একা বলছি না, তত আপনার হার্ট ডিজিজ প্রিভেন্ট হবে। তাহলে কি করে বাজারে এই ভ্রান্ত মতবাদ ছড়ায়, এবং আমরাও ছড়াই, আমরা চিকিৎসকরাও, যে আপনি এগুলো খাবেন না, আপনার হার্ট অ্যাটাক হবে? কখনোই না। প্রমাণ করেছে, আমার বেশ কিছু রোগী প্রমাণ করেছে, তাদের কোলেস্ট্রল বেড়েছে কিন্তু টিজি এইচডিএল, ট্রাইগ্লিসারাইড এইচডিএল রেশিও কমেছে, তারা পজিটিভ হেলথে চলে গেছে। বোঝা গেল বিষয়টা? এই বইটি পারলে জোগাড় করে নেবেন। যারা শিক্ষিত জনসাধারণ তারা নিশ্চয়ই পড়ে দেখতে পারেন, আমার কথা না মানার কোনো প্রয়োজন নেই। তাহলে মনে রাখবেন যে বারে বারে টুকটাক মুখ চালানো বা খাবার পেটে ফেলার অভ্যাসটা ভয়ঙ্কর। একে হারাতেই হবে শর্করা খাবার প্রবণতা কমানোর মাধ্যমে। তাহলে খিদে পেলে কি করব? খাবার এমনভাবে বাঁচতে হবে, যাতে প্ল্যান করে এমনভাবে সাজাতে হবে যাতে দিনে 3 বারের বেশি খাবার প্রয়োজন না পড়ে, খিদেই না পায়, অথচ পেটও ভরা থাকে। মানে খাবারের চাহিদাটাকেই আপনি জয় করে ফেলতে পারছেন, এটা আমি বলতে চাইছি। তাহলে কিভাবে সেটা হবে? তাহলে কোন ধরনের খাবার খিদে কম করতে সাহায্য করবে? তাহলে পরিবর্তে আপনি যখন বেশি বেশি করে ডিম, ঘি, মাখন, নারকেল, চিজ, প্রাণীজ চর্বিযুক্ত খাবার খাবেন, যেটা একটু আগে বললাম, ততই আপনার খিদে কমবে, তৃপ্ত থাকবেন, মনও খুশি থাকবে। এটাই ট্রিক্স। খাই ভাবটাও উধাও হবে। এবারে এসব বুঝে ফেলার পর, যেহেতু আপনি প্রতিদিনের কার্বোহাইড্রেটস বা শর্করা, ভাত, রুটি, বিরিয়ানি, চাউমিন, মুড়ি, চিড়ে, ওটস, কর্নফ্লেক্স, পাস্তা এসব অনেকটা কমিয়ে ফেলবেন, তাই পাশাপাশি শরীরটাকে আরও মজবুত করার জন্য বেশি করে প্রোটিন ও ফ্যাট আপনাকে খেতে হবে। যা বললাম, রোজ কতটা প্রোটিন খেতে হবে, কিভাবে হিসেব করবেন? শরীরের ওজনের প্রতি কেজি পিছু 1 গ্রাম করে প্রোটিন রোজ খেতে হবে। না হলে শরীর তো রোগমুক্ত থাকবেই না, বরং বেশিক্ষয় হতে থাকবে, জীর্ণ হতে থাকবে, শক্তিও পাবেন না। এটা বললাম। তাহলে প্রতিটা ডিমে, এবার হিসাবটা কি? প্রতিটা ডিমে থাকে 6 গ্রাম, প্রতি 100 গ্রাম মাংসে 32 গ্রাম, আর প্রতি 100 গ্রাম মাছে আনুমানিক 23 গ্রাম প্রোটিন থাকে। এই অংশটুকু স্ক্রিনশট করে বাঁধিয়ে রাখুন। এবার এ থেকে আপনি আপনার ওজন অনুসারে কতটা ডিম, কতটা মাছ, কতটা মাংস খেতে হবে হিসেব করে ফেলুন ক্যালকুলেটর সহজে। এটা কি কোনো কঠিন কাজ? মোটেই না। এবারে আরেক এন্ডোক্রিনোলজিস্ট মহিলা রোশনি সাংঘানি তার বইতে বিভিন্ন খাবারে প্রোটিনের পরিমাণ এবং উদ্ভিজ্জ প্রোটিন, প্রাণীজ প্রোটিন আলাদা করে। উদ্ভিজ্জ প্রোটিন কিন্তু বেশি খাওয়া যাবে না, কারণ সেটা ইনফিরিয়ার বা নিম্নমানের প্রোটিন, তাতে করে লাভ হয় না। তাহলে দেখুন, এখানে আপনি এটা স্ক্রিনশট করে বড় করে নিয়ে দেখতে পারেন যে রান্না করা সয়াবিনে 16 গ্রাম আছে, কতটা, হাফ কাপ কুকড। কোনো উদ্ভিজ্জ প্রোটিনে খুব একটা বেশি প্রোটিন নেই খাবারে। কিন্তু দেখুন, ডিমের সাদা অংশে এখানে আছে 6 গ্রাম, 3.5 গ্রাম, পুরো ডিমটা আছে 6 গ্রাম। এবার কুচনো মুরগির মাংস 19, রান্না করাতে একটু হাফ কাপে কম 17, 100 গ্রাম র ফিশে 19, 100 গ্রাম কুকড ফিশে 23, 100 গ্রাম র রেড মিট মানে খাসির মাংসে 17, 100 গ্রাম রান্না করায় 25। তাহলে মোটামুটি প্রাণীজ প্রোটিনগুলো ওই 25-26, তার মানে এই যে আমি একটু আগে যে হিসেবটা দেখালাম যে প্রতি 100 গ্রাম মাংসে 30-32 গ্রাম, আর প্রতি 100 গ্রাম মাছে আনুমানিক 23 থেকে 25 গ্রাম, এটাকে মেনে চলুন, তাহলেই হবে। তাই সেটা চিকেনই হোক আর সেটা মাটনই হোক। তাহলে আপনাকে এই মাছ, এই খাসির মাংস বা পর্ক যেটাই হোক, ডিম, এগুলো বেশি বেশি করে, তার মানে আমার যদি, আমি যেমন 72 কিলো ওজন,
আমাকে 6×72, যদি শুধু আমি ডিম খাই, যেখানে আমি মাংস কিনতে পারছি না বা কলেজে থাকার কারণে ক্যান্টিনে মাংস পাচ্ছি না, তখন আমাকে 6×72 মানে দিনে 12টা করে ডিম খেতে হচ্ছে। কিন্তু আমি ভাত সেখানে বন্ধ করে দিয়েছি, রুটি তো একদম খাই না, কারণ ময়দার কোনো প্রোডাক্ট আমি খাই না, এটা আমার ইনসুলিন রেজিস্ট্যান্সকে বাড়াবে বলে। ময়দা, বিস্কুট এসব আমি বর্জন করেছি। তাহলে 12টা ডিম আমি কিভাবে খাই? সকালে 4টে ডিম, অমলেট সেদ্ধ যেভাবে হোক, দুপুরে 4টে ডিম ক্যান্টিনে, আবার রাতে ফিরে এসে অমলেট সেদ্ধ যেভাবে হোক, মাঝে চা, লিকার চা, চিনি ছাড়া চা ইত্যাদি প্রভৃতি, দুধ চা যেভাবে হোক, দুধ চাতেও কোনো আপত্তি নেই, 1 চামচ দুধে খুব একটা ক্ষয়ক্ষতি হয় না। তাহলে এই হলো। তাহলে এইটা কিসের ছবি? এটা হচ্ছে ব্ল্যাক আইড বিন, বরবটি বিন বা লোবিয়া, যে নামেই ডাকুন, আপনারা যে কোনো শপিং মলে কিনতে পাবেন। এটাকে আমরা সয়াবিনের দানা বলি, সয়াবিন নয়। কিন্তু মাথায় রাখবেন যে সয়াবিন জিনিসটা, যে সয়াবিন চাঙ্ক, সেটা ভয়ঙ্কর ক্ষতিকারক। তাতে অনেক নানান খারাপ কেমিক্যাল বা কার্বোহাইড্রেট মিলিয়ে ওই বড়িটা তৈরি করা হয়, তাই ওটা আমি একদম রেকমেন্ড করবো না আপনাদের জন্য। সুতরাং এখানে দেখতে পাচ্ছেন যে এই যে সয়াবিনের বড়ির চাঙ্ক আমি ব্যান্ড বা নিষিদ্ধ বলেছি। কিন্তু এই হচ্ছে সয়াবিন বা ব্ল্যাক আইড বিন। এই ব্ল্যাক আইড বিনকে সারা রাত ভিজিয়ে রাখুন, সকালে প্রেসার কুকারে 5টা সিটি দিয়ে নিন, চায়ের সঙ্গে 4টে ডিম মেশান, নুন, রসুন, পেঁয়াজ মিশিয়ে নিজের টেস্ট মতো করে, কারি পাতা মিশিয়ে, যেভাবে হোক আপনি সকালবেলা আপনার হাফ কাপ বিনেই হয়ে যাবে আপনার মতো ব্রেকফাস্ট। তাই আবার অন্যদিকে মুগ ডাল, ভেরি গুড থিং, যে তরকার ডাল, সেটাকে যদি ভিজিয়ে রাখেন ওভারনাইট, তাহলে অঙ্কুরিত হয়ে যাবে, তার সঙ্গেও ডিম মিশিয়ে আপনি সকালে ব্রেকফাস্ট করতে পারেন। সুতরাং খাওয়ার আইটেমের যারা কার্বোহাইড্রেট বর্জন করবেন তাদের জন্য কোনো কমতি নেই। যদি ভাবেন যে আমি কী খাবো, খাবার অনেক কিছু আছে, কিন্তু খুঁজতে হবে, একটু কষ্ট করতে হবে ইনিশিয়ালি, প্রাথমিকভাবে। সাদা তেল, সানফ্লাওয়ার, রাইস অয়েল, সয়াবিন অয়েল, এগুলো বাড়িতে ঢুকতে দেবেন না, সব রকমভাবে ভয়ানক বিষ এগুলো, এটা আমি আগেও বলেছি। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এর সাথে ছোটো চামচের এই যে হলুদ, লাকাডং হলুদ বললাম, সেই লাকাডং হলুদ আনিয়ে এর ছোটো চামচ, এই চামচটা দেখতে পাচ্ছেন, তাহলে ছোটো চামচের 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ বা 3 চামচ বড় চামচ ঘি প্লেন্টিফুল খেতে পারেন, প্রচণ্ড উপকারী, স্যাচুরেটেড ফ্যাট। গরম ভাতে বা গরম দুধে, গরম করতে হবে, গরম হলে হলুদের অ্যাবজর্পশন বা কার্যগুণ বাড়ে। গোলমরিচের গুঁড়ো, এবার 4-5 গ্রাম মতো দারুচিনি গুঁড়ো, বিশেষ করে শ্রীলঙ্কান দারুচিনি বা সিলোনিজ সিনামন আনতে পারলে খুব ভালো হয়। এবার টক দই প্লাস চিয়া সিড প্লাস সাদা তিল, বিট লবণ, টমেটো, শশা কুচি এসব মিশিয়ে রায়তা করুন। খাওয়ার আগে পরে যে কোনো সময় খেয়ে নিন। 4-5 গ্রাম মতো কালো জিরে খাওয়া অভ্যাস করুন। এছাড়া পেঁয়াজ, রসুন, আদা তো অবশ্যই লাগবে আপনার দিনে, যত পারবেন তত ভালো, কারণ এগুলো গ্লুটাথায়ন বা অ্যান্টিঅক্সিডেন্ট তৈরিতে প্রচণ্ড ভূমিকা নেবে, এবং অ্যান্টিঅক্সিডেন্টের কমির জন্যই আমাদের শরীরে, বা অক্সিডেন্টের প্রাদুর্ভাবের জন্যই আমাদের শরীরে নানান রোগ হয়। সুতরাং এগুলো অ্যান্টিঅক্সিডেন্ট সাপ্লাই করবে বলে আপনার কোনো রকম বাইরে থেকে ভিটামিনস ছাড়াই এগুলো আপনাকে সুস্থ রাখতে সাহায্য করবে। তাহলে খাবেন নাকি? এই যে এই সমস্ত দেখিয়েছি, রুমালি, লুচি, পরোটা, রুটি, যেগুলো প্রসেসড মানে গুঁড়ো ময়দা থেকে তৈরি হয়, সেরকম সমস্ত জিনিস বর্জন করতে হবে। বোঝা গেল? বর্জন করতে হবে কোয়েকার ওটস। প্রচুর লোকে জিজ্ঞেস করেন, তো ওটস খাবো? হ্যাঁ, ভয়ঙ্কর পরিমাণে প্রসেস, যে কোনো প্যাকেটজাত প্রোডাক্ট, বারকোড মারা প্রোডাক্ট, আমি আগেই বলেছি বর্জন করতে হবে। তারা পণ্য, তারা খাবার নয়। মুড়ি ভয়ঙ্কর খারাপ ডায়াবেটিকদের পক্ষে, ইনসুলিন রেজিস্ট্যান্টদের পক্ষে। মুয়েজলি খারাপ, কর্নফ্লেক্স ভয়ঙ্কর রকম মিথ্যাচার খাবারের নামে, চিড়ে বা বিটেন রাইস খারাপ, চাউমিন, ব্রেড, পরোটা একদম ধারে কাছ দিয়ে যাবেন না। সমস্ত গেজে ওঠা বা ফার্মেন্টেড খাবারগুলো ইনসুলিন রেজিস্ট্যান্স কমায়, এবং অ্যাপেল সিডার, এই জন্য আমি ওকে বলেছি, অ্যাপেল সিডার ভিনিগার দিনে 15 ml করে 200 ml জলের সঙ্গে মিশিয়ে দিনে 2বার খাওয়ার আগে প্রচণ্ড উপকারী। এছাড়া রায়তা, টক দই দিনে 2বার করে, সাম্বার, ইডলি খুব ভালো, অল্প অল্প করে। সুতরাং আজকের মতো এখানেই থামছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। মতামত জানাবেন কমেন্ট বক্সে।